যখন 17 বছর পরে একটা ইলেকশন হয় তখন কিছুটা ভুল ত্রুটি থাকবেই। পারিপার্শ্বিক জায়গা থেকে যদি আমরা দেখি পুরো বাংলাদেশের নির্বাচন, তাহলে কিন্তু আমরা বিফলে যাই বলতে পারবো না। আমাদের বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযোগ আছে। আমি উপদেষ্টাদের অনেক বড় একটি দোষ ধরতে চাই, তারা সবাই একটা কথা বলেছে, আগে সংস্কার পরে নির্বাচন। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। বিপ্লবী বার্তা প্রেজেন্টস পিপল পাওয়ার অ্যান্ড পলিটিক্সের আজকে আমাদের অতিথি শাহজাদি ফানান্না কথা। তিনি 24 আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং প্রাইভেট ইউনিভার্সিটির একজন প্রতিনিধি। কেমন আছেন কথা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? প্রথমেই যে বিষয়ে প্রশ্ন করতে চাই, প্রাইভেট ইউনিভার্সিটি 24 যে আন্দোলনে ভূমিকা রেখেছিল, এখন তাদের বর্তমান অবস্থান কি? বর্তমান অবস্থান যদি বলেন, আমরা সবসময় নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমরা যারা প্রাইভেটে পড়ি, আপনি আমি যারাই পড়ি, আমরা জানি যে আমাদের প্রাইভেটে পলিটিক্স ইজ নট অ্যালাউড, জিরো টলারেন্স অ্যাবাউট পলিটিক্স। আপনি বাইরে পলিটিক্স করতে পারেন, সেটি নিয়ে ক্যাম্পাসে যদি আপনি উচ্চবাচ্য না করেন সেটি আসলে কোনো ইস্যু নয়। সো বেসিক্যালি যেটা হয় 24-এর পরেও সেম জিনিসটাই কন্টিনিউ করে। স্টুডেন্ট ফোরাম এবং সবাই যেহেতু চায় না যে পলিটিক্সটা ওইভাবে হাইলাইটেড হোক, যাতে ক্যাম্পাসের ভাবমূর্তি নষ্ট হোক, আমরা যেটা অন্যান্য ক্যাম্পাসে বড় বড় পাবলিক ক্যাম্পাসে দেখি, ওই জিনিসটা না হওয়ার জন্য বেসিক্যালি যেটা হয় যে অনেকেই পলিটিক্স করে কিন্তু ক্যাম্পাসের বাইরে। গণ অভ্যুত্থানের সময় যেরকমভাবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচেতন ছিলেন, আপনার কি মনে হয় যে এই বিগত যে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন গেল, সেখানে তারা সচেতন ছিলেন? আমি বলবো হ্যাঁ, অবশ্যই ছিলেন। হয়তোবা তারা পলিটিক্যালি আগ্রহটা দেখায়নি, কিন্তু তারা কাকে ভোট দিবে, কে আসবে, কে যাবে, এই বিষয়ে তারা যথেষ্ট সচেতন ছিল। কারণ আমরা দেখেছি যে 24-এর পরবর্তী সময়ে একটা প্রচণ্ড লেভেলের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা জেগে উঠেছিল যে আমরা প্রথমবার ভোট দিব। আমরা দেখেছি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, যেমন আমরা হচ্ছি জেনজি বলে আমাদেরকে, তাই তো? এর আগে যারা মিলেনিয়ার, তারাও কিন্তু ভোট দিতে পারেনি। এই যে জেনারেশন গ্যাপ, এই প্রত্যেকটা জেনারেশন একসাথে যে ভোট দিবে, এই আনন্দটা, এই উচ্ছ্বাসটা সবার মধ্যে ছিল। কিন্তু আরেকদিকে আমরা বলতে পারি যে আমাদের পলিটিক্যাল দুর্বলতার কারণে তারা সেই এক্সাইটমেন্টটা মানে ভিতরে ফিল করেনি, যে এক্সাইটমেন্টটা নিয়ে তারা হচ্ছে 24-এর পরবর্তীতে মাঠে ছিল যে হ্যাঁ আমরা ভোট দিব, আমরা নতুন ধরনের নতুন রাজনৈতিক ধারা দেখব, নতুন বাংলাদেশ দেখব। এই যে তাদের আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হয়নি, কিন্তু তারা ভোট দিয়েছে। আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা কেমন ছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই যে অগ্রণী ভূমিকা, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা কেমন ইম্প্যাক্ট ফেলেছে? আমার মনে হয় সোশ্যাল মিডিয়া সবচেয়ে দুর্বল ইম্প্যাক্ট ফেলেছে। সেটা কেন আমি বলি, সেটা আমি বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি বারবার মেনশন করেছি। ধরেন আমরা প্রথম থেকে আমরা সবসময় বিলিভ করি টিআরপিতে। এই টিআরপিতে বিলিভ করার কারণে আমরা তথাকথিত কিছু মানুষকে সবসময় হাইলাইটেড করেছি। হাইলাইটেড করার কারণে যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য করেছে, যারা একবারও ভাবেনি যে আমাদেরকে কোনো ধরনের টিআরপির পার্ট হতে হবে, আমাদেরকে ফুটেজ খেতে হবে, তারা আসলে পিছনে রয়ে গেছে। কেন? তারা কখনো এটাই ভাবেনি যে তারা একজন নেতা হয়ে উঠবে, তারা এটা ভেবেছে তারা দেশকে একটি নেতৃত্বের পথে নিয়ে আসবে। তো এই ধারার কারণে তারা যখন প্রত্যেকবার হচ্ছে এই টিআরপির কবলে পড়ে তারা পিছিয়ে গিয়েছে, তারা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন রাজনৈতিক অংশে তারা কখনোই তাদের মত রাখতে পারেনি, কারণ তাদেরকে জিজ্ঞেসই করা হয়নি, কারণ তারা সোশ্যাল মিডিয়া ফেস না। তো এই জন্য আমি সবসময় সোশ্যাল মিডিয়াকে ব্লেম করি যে একপাক্ষিক যে চিন্তাধারা, 24-এর আন্দোলনে প্রাইভেট 18 তারিখে না নামলে এই আন্দোলনটা সফল হতো না, এইটা বলা, প্রাইভেটের কারা ছিল, তাদের অবদানটা কতটুকু ছিল, সেইটা হাইলাইটেড করার মধ্যে অনেক তফাৎ আছে। যেইভাবে আমরা পাবলিকের কিছু ফেসকে প্রতিনিয়ত হাইলাইটেড করি, তাদেরকে উপদেষ্টা থেকে শুরু করে তাদেরকে আজকে রাজনৈতিক দল হওয়ার মতো সক্ষমতা অর্জন করে দিয়েছি, সেইখানে পিছনে থাকা যে মানুষগুলো তাদেরকে পুশ আউট দিয়েছে, তারা যখন বন্দী ছিল, তারা যখন ডিসিশন নিয়েছিল না আমরা আন্দোলন করব না, তারা হচ্ছে হুমকি হোক ধামকি হোক যে কারণে এই ডিসিশন নেওয়ার পরেও যেই স্টুডেন্টগুলা রাস্তায় থেকে বলেছে না আমরা কারো কথা শুনি না, আমরা ভাইয়ের মৃত্যুর বিচার চাই, তাদেরকে যখন একবারও হাইলাইটেড করা হয় না, তাদেরকে নিয়ে যখন কথা বলা হয় না, কিছু তথাকথিত কিছু মানুষ যারা পলিটিক্যালি ইনভলভ বা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, তাদেরকে নিয়ে শুধু কথা বলা হয়, তখন আসলে প্রত্যেকবারই আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াকে বা হচ্ছে আমাদের যে মিডিয়া আছে, মিডিয়া ফোরামকে প্রশ্নবিদ্ধ করতে বাধ্য হই। সদ্য জাতীয় নির্বাচন হলো, এই নির্বাচনটি আপনার মতে কতটুকু সুষ্ঠু হয়েছে? আমি বলবো যদি নির্বাচনের পার্সপেক্টিভ থেকে বলি,
আপনি ধরেন 18 বছর থেকে 3টি নির্বাচনে আপনার কোনো সুস্থ তদন্ত, সুস্থ নির্বাচন ব্যবস্থা, সুস্থ প্রশাসনিক ব্যবস্থার কোনো ধরনের হকল ছিল না। তো সেখানে যখন 17 বছর পরে একটা ইলেকশন হয় তখন কিছুটা ভুল ত্রুটি থাকবেই। কেমন ভুল ত্রুটি? কেমন ভুল ত্রুটি ধরেন হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, আমরা দেখেছি ব্যালট নিয়ে কথা উঠেছে, আমরা দেখেছি অনেক জায়গায় বিতর্ক হচ্ছে যে এই নির্বাচনে এই জায়গাটি সঠিক হয়নি। কিন্তু পারিপার্শ্বিক জায়গা থেকে যদি আমরা দেখি পুরো বাংলাদেশের নির্বাচন, তাহলে কিন্তু আমরা বিফলে যাই বলতে পারবো না। আমরা কিন্তু দেখেছি মানুষ ভোট দিয়েছে, মানুষ উল্লাস করছে, মানুষ নির্বাচন নিয়ে কথা বলছে, মানুষ মানে প্রথমবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট বানানোর জায়গায় নির্বাচন নিয়ে কথা বলছে যে হ্যাঁ আমাদের নির্বাচন আসলে আমরা কাকে ভোট দিতে চাই, কে যোগ্য প্রার্থী, কে কিভাবে, সবাই প্রচারণায় ব্যস্ত ছিল। মাঠটা পুরো একদম মানে আমরা যে 17 বছর আগে যে নির্বাচনী ভাইব দেখতাম, আমরা যে নির্বাচনী প্রচারণা দেখতাম, আমরা হয়তো দেখি না, আমাদের পূর্ব জেনারেশন দেখেছে বা আমরা যারা ছোট ছিলাম তারা দেখেছি, ওই জিনিসটা কিন্তু আমরা ফেস করেছি। আমরা কিন্তু দেখেছি মানুষ দলে দলে সকাল থেকে ভোট দিতে যাচ্ছে, ভোট ব্যাংক পুরো ফুল, তার মানে ভোট দেওয়া হয়েছে। আচ্ছা, নেটিজেন এবং সোশ্যাল মিডিয়ার অনেক অ্যাক্টিভিস্টরা সন্ধ্যার পরে নির্বাচনটাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছে, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আপনার যদি নির্বাচনের প্রশ্ন তুলতে হয়, এটা কিন্তু নির্বাচন বিধির মধ্যে প্রথম প্রহরে প্রশ্ন তুলতে হয়। এটা আমরা জানি কিন্তু সবাই, এটা নির্বাচন বিধির মধ্যেই পড়ে যে আপনার ব্যালট বক্স সিল হয়ে যাওয়ার পরে আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। ব্যালট বক্স সিল হওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন যে আমার নির্বাচনে এই সমস্যা মনে হচ্ছে, আপনি প্রিজাইডিং অফিসারকে ডাকতে পারবেন, আপনি আর্ম ফোর্সকে ডাকতে পারবেন, আপনি হচ্ছে ওইখানে যারা হচ্ছে দায়িত্বশীল আছে তাদেরকে ডাকতে পারবেন। কিন্তু আমরা দেখতে পারি যে পুরো নির্বাচনকালীন সময় সবাই বলছে নির্বাচন হয়ে যাক তারপরে কথা বলবো। তার মানে নির্বাচনের সমস্যা ছিল না, কারণ এই 17 বছর কিন্তু আমরা এটা দেখিনি। আমরা এর আগেও বিভিন্ন নির্বাচনে যেখানে অনৈতিক কার্যকলাপ হয়েছে শুনেছি, সেখানে কিন্তু আমরা এটা দেখিনি যে নির্বাচন হওয়ার সময় পরবর্তীতে কথা হয়েছে, নির্বাচন হওয়ার সময় কিন্তু কথা হয়েছে। অনেকে নির্বাচনের মাঝপথে হচ্ছে ওইখান থেকে বের হয়ে গেছে, ওয়াকআউট করেছে যে না আমরা ইলেকশন করব না। তো এটা যেহেতু করেনি, তার মানে আপনার সন্তুষ্টি হয়নি। সন্তুষ্টি না হওয়া আর নির্বাচন সঠিক না হওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। অর্থাৎ আপনার মতে নির্বাচন সুষ্ঠু হয়েছে? আমি বলবো কিছুটা ত্রুটি ছিল, একটা জিনিস পুরোপুরি সুষ্ঠু হয়েছিল। ধরেন হচ্ছে যেহেতু আমরা বারংবারই বলেছি যে আমাদের ইন্টারনাল যে বডিগুলো, আমাদের যে সরকারের, আমরা শুধু সরকারের মাথা চেঞ্জ করেছি, ভিতরে যে বডিগুলো আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। আমলা বলেন, সচিব বলেন, আমরা বিভিন্ন করাপশনের কথা শুনছি, বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনছি, প্রতিনিয়ত শুনছি। তার মানে আমরা কিন্তু অনেক সময় মানে আমরা যদি উপদেষ্টার দিকে খেয়াল করি, অনেক উপদেষ্টাই আছে যাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। বাস্তবতা, তাদেরকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না, কারণ তাদেরকে আমরা বিভিন্ন ধরনের অকারেন্স করতে দেখিনি। আবার অনেকে প্রশ্নবিদ্ধ করতে পারি, কিন্তু আমাদের বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযোগ আছে। আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ করি, আমরা হচ্ছে ওসির বিরুদ্ধে অভিযোগ করি, ডিসির বিরুদ্ধে অভিযোগ করি। তার মানে কি আমাদের ভিতরের যে ব্যবস্থাপনা সেখানে পরিবর্তন হয়নি। তো আমার যে দায়িত্ব ছিল ভোটের, সেই দায়িত্বগুলোতে এই ভিতরের ব্যবস্থাপনার লোকজনের হাতে ছিল। তাহলে তারা যদি ছোটোখাটো ত্রুটি করে, সেটি অবশ্যই ত্রুটি, আমি কোনোটিকেই হচ্ছে একদম কাউন্টের বাইরে রাখতে পারবো না। সেই জায়গা থেকে আমার বলতে হবে যে এই ত্রুটিগুলো কাউন্টেবল, বাট এই ত্রুটিগুলোই কারণে আমি বলতে পারবো না পুরো নির্বাচনটা মানে হয়নি, এটা বলার কোনো সুযোগ নেই। যেখানে আমরা দেখেছি মানুষ ভোট দিয়েছে, ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে, ভোট হওয়ার সময় সবাই ছিল সেখানে প্রশ্নবিদ্ধ করার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় এই সরকার এই অবকাঠামোর উন্নতি করবে? আমলাতন্ত্র, সচিবালয়, মন্ত্রণালয়? আমার মনে হয় একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে এটা আমার কাছেও কোশ্চেন মার্ক, কারণ আমরা বারংবারই দেখেছি সবাই অনেক বড় বড় কথা বলে। প্রথম কথায় যদি আসি, আমি উপদেষ্টাদের অনেক বড় একটি দোষ ধরতে চাই, সেটা হচ্ছে তারা সবাই একটা কথা বলেছে, আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু যেই হচ্ছে তাদের সংস্কারের প্রসিডিউর শুরু হওয়ার কথা, 2 বছরে তারা সংস্কার দেখাতে পারেনি, 1.5 বছরে যখন প্রশ্নবিদ্ধ হচ্ছিল তখন তারা ইলেকশন দিয়ে দিয়েছে, তারা কিন্তু সংস্কার আর করেনি। তার মানে বারংবারই সবাই হচ্ছে অনেক ধরনের মুখরোচক কথা বলে। আমি বলবো না হয়তো বা আমি আশা করি তারেক জিয়া সাহেব
যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি হয়তোবা তার এই মুখরোচক কথার ফলাফল দেখাবে, কারণ তিনি 6 মাস সময় নিয়েছে। 6 মাস সময় ভ্যালিড একটা সংস্কারের জন্য। 6 মাস সময় ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আমার মনে হয় কিছু জায়গায় আমি পরিবর্তন দেখছি, কিছু জায়গায় দেখছি না। সেটি 6 মাস পরে আমরা বলতে পারবো যে আসলে পরিবর্তন হয়েছে কি হয়নি, সেটা আমার কাছেও অনেক বড় প্রশ্ন। নির্বাচনী আসন হিসেবে ঢাকা 8 একটা হেভিওয়েট নির্বাচনী আসন ছিল। সেই নির্বাচনী আসন নিয়ে ঢাকা 8 নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আমার মনে হয় নির্বাচনের হাইপটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং নির্বাচনে একটা হচ্ছে কি বলবো, ক্যাপাবল দুজন ক্যান্ডিডেট একে অপরকে হচ্ছে ক্ল্যাশ করাটা খুবই আপনার কাছে কি মনে স্বাভাবিক। হয় দুজনই ক্যাপাবল ছিল? আমার মনে হয় দুজনই ক্যাপাবল ছিল। কেন ছিল না বলবো না, কারণ মির্জা আব্বাস সাহেব তিনি দীর্ঘদিন পলিটিক্স করেছে, তার ত্রুটি থাকতে পারে, কিন্তু সে পলিটিশিয়ান, তার মানে তার নির্বাচন করার ক্যাপাসিটি আছে। তাকে তার এলাকার লোকজন মানবে কি মানবে না সেটা এলাকার লোকজনের ডিসিশন, সেটা কিন্তু আমার ডিসিশন না। আমি ওখানে থাকে কাকে ভোট দিব এটা আমার ডিসিশন। সো নির্বাচন করার ক্যাপাবিলিটি তার আছে। নির্বাচন করায় কাউকে প্রশ্নবিদ্ধ করা যাবে না যদি তার বিরুদ্ধে যে মামলা হামলা তার প্রমাণ আপনি না দেখাতে পারেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি? নাসিরউদ্দিন পাটোয়ারিকে যারা প্রশ্নবিদ্ধ করে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ, কারণ যারা প্রশ্নবিদ্ধ করে ছোট ছোট নেতা পেতা যাই হোক, বিভিন্ন আমরা তো টেক্সটে দেখি বা হচ্ছে টেক্সট মেসেজে সোশ্যাল মিডিয়াতে দেখি, আমরা কিন্তু দেখব যে আমরা অবজার্ভ করেছি। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বলতেছি, জুলাই যোদ্ধা হিসেবেও না। আমার অবজারভেশন যে যারা হচ্ছে নিউট্রাল তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যাজ এ ক্যান্ডিডেট, কিন্তু যারা একটা পলিটিক্যাল পার্টিকে সার্ভ করে তারা একটা পার্ট, সবাই না কিন্তু একটা পার্ট নাসিরউদ্দিন পাটোয়ারিকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করছে যে কয়দিনের পলিটিশিয়ান। ভাই, কয়দিনের পলিটিশিয়ান এই প্রশ্ন করার যোগ্যতাই আপনার নাই, কারণ আপনারা যখন বের হয়েছেন তখন আপনাদের সবচেয়ে বড় স্টেটমেন্ট ছিল যে আমাদের কারণে আপনারা বের হইতে পারেছেন, তার মানে আমাদের পলিটিক্যাল যোগ্যতা আপনাদের থেকে বেশি, কারণ আমরা একটা সরকারকে পতন করাইতে পারছি। আমরা হয়তোবা দেশ চালানোর ক্যাপাবিলিটি কম থাকতে পারে, কিন্তু একটা দেশে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রাখার ক্ষমতা আপনাদের থেকে আমাদের অনেক বেশি। না বেশি থাকলে নাসিরউদ্দিন পাটোয়ারি এত অল্প সময় মানে দাঁড়িয়ে এত মানুষের ভালোবাসা অর্জন করতে পারতো না। মানুষ তাকে ভালোবেসেছে, আমরা দেখছি, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি। তাহলে আমরা বলতে পারবো না যে তিনি ক্যাপাবল না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি আজকের যোদ্ধা না, আমি তাকে চিনি, আমি তাকে দেখেছি। ছাত্র আন্দোলন বলেন, এর আগে বিপ্লবী আন্দোলন বলেন, সরকার বিরোধী কথা বলেন, তিনি অনেক বড় একটি কথা বলেছেন, হয়তো এটা আমরা অনেকেই জানি না। তাকে শুধু জামাতের একটি হলরুমে থাকার কারণে তাকে তার অ্যাডমিশন টেস্টের আগে তাকে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল। আমার সময়কালটা মনে নেই, কিন্তু ভালো একটা সময় তাকে হচ্ছে জেলে আটকে রাখা হয়, এবং জেল থেকে যখন সে বের হয়, এই নাসিরউদ্দিন পাটোয়ারি এতটাই কনফিডেন্ট ছিল এবং এতটাই দাম্ভিক ছিল, সে বলে যে না, আমি অ্যাডমিশন টেস্ট দিব। আমাকে যেহেতু অ্যাডমিশন টেস্টের 8 দিন আগে সে মুক্তি পায়, কিন্তু সে বলে যে আমি অ্যাডমিশন টেস্ট দিব, আমাকে যেখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমি সেই জায়গায় পড়ব, আমি সেই জায়গায় হচ্ছে নিজেকে ক্যাপাবল প্রমাণ করবে, এবং সে মেধা তালিকায় একদম অন্যতম শীর্ষ 10 জনের মধ্যে ছিল। তার মানে এইরকম ট্যালেন্টেড মানুষ, এইরকম দাম্ভিকতা যে রাখে, একটা ছেলে যখন একটা জেলে আটকানো থাকে তার মেন্টাল স্ট্যাটাস থাকে না পরীক্ষা দেওয়া, কিন্তু সেইখানে পরীক্ষা দিয়ে টপ করে বের হওয়ানোর মধ্যেই সে প্রমাণ করে দিয়েছে সে কত বড় বিপ্লবী। তো সেই মানুষটা আসলেই যোগ্যতা রাখে ইলেকশন করার, যোগ্যতা রাখে দেখে মানুষ মানে আব্বাস সাহেবকে হিমশিম খেতে হয়েছে, মানুষকে দাঁড়াতে হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কথা হয়েছে। যোগ্যতা না থাকলে তাকে নিয়ে কথা হতো না। অন্তর্বর্তীকালীন সরকার তো গেল, হাদি হত্যার বিচার এখনো আমরা পেলাম না। আপনার কি মনে হয় এই সরকার হাদি হত্যার বিচার করবে? জানি না, এটা আমার কাছে অনেক বড় একটা প্রশ্ন, কারণ যারা আমাদের জুলাই সনদটাই মেনে নিচ্ছে না, যারা জুলাই স্বীকৃতি আমাদেরকে দিচ্ছে না, তারা আমার ভাইয়ের মৃত্যুর বিচার করবে, এটা আমার কাছে আকাশচুম্বী কিছু চাওয়ার মতো। আমার ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, যদি স্বাভাবিক মৃত্যু হতো আমি মেনে নিতাম। আমার সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে বিএনপির কাছে এই জায়গায় যে আমার ভাইকে গুলি করে মেরেছে, আপনাদের যে চেয়ারম্যান ছিল তাকে রেগুলার ইনজেক্ট করে, অসুস্থ করে, মানসিকভাবে শারীরিকভাবে বন্দি করে, নির্যাতনের মতো মানসিক নির্যাতন করে তাকে মারা হয়েছে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই তিনি আপসহীন ছিল, আমার ভাই আপসহীন ছিল, তাদেরকে মারা হয়েছে। আপনারা যারা বলেন যে খালেদা জিয়া মারা গিয়েছে বা মৃত্যুবরণ করেছে, এটি ভুল। খালেদা জিয়াকে মেরে ফেলা হয়েছে।
মানে আমি ছোটবেলা থেকে খালেদা জিয়াকে খুব পছন্দ করি একজন ব্যক্তি হিসেবে, তার কথার জন্য, তার কথার ভঙ্গিমার জন্য, তার অ্যাটিটিউডের জন্য। আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এই ধরনের দাম্ভিকতা থাকাটা খুবই জরুরি। তো এই আপসহীন মানুষকে তার হাতটা ফুলেছিল, এটি কোনো স্বাভাবিক রোগ না। তাকে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে টর্চার করা হয়েছে, সেটা মেন্টালি হোক, সেটা হোক তাকে অ্যাবিউসিভভাবে হোক, তাকে কোনো কিছু খাইয়ে হোক। তার মানে তার মৃত্যুর জন্য একটি সরকার বা একটি ব্যবস্থাপনা, একটি স্বৈরাচারী মনোভাব দায়ী। তার মানে আপনি যেহেতু হাদি হত্যার বিচার করছেন না, আপনি আপনার মার, আপনাদের চেয়ারপারসনের, আপনাদের আপসহীন নেত্রীর মৃত্যুর বিচারও করছেন না। এইটা আপনাকে মনে রাখতে হবে। এবার তাদের কাছে কি ক্ষমতাই বেশি, নাকি তাদের কাছে তাদের যোদ্ধা, তাদের নেত্রী, যেই নেত্রীর জন্য তাদের চোখের দিয়ে অজস্র পানি পড়েছে সেটি গুরুত্বপূর্ণ? সেটা তাদের কাছেই সবচেয়ে বড় প্রশ্ন। আমি এখনও অনেক বেশি এই বিষয়টি নিয়ে খুবই প্রতিনিয়ত আমি পোস্ট দিচ্ছি, আমি বলছি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে এই বিচারটা কি হবে কিনা, কারণ এই বিচারের কোনো ধরনের কথা, কোনো ধরনের আলোচনা আমি এখন পর্যন্ত দেখিনি। সরকার পরিবর্তন হয়েছে, এই সরকারের কাছে আসলে আপনার চাওয়া পাওয়াটা কি? সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে সংস্কার। কি সংস্কার আসলে দেখতে চান? সংস্কারের বিষয়ে যদি আসি, প্রথমেই আমি চাবো যে আমলাতন্ত্রের সংস্কার। আমলার যে তন্ত্রটা আছে সেখানে আমরা প্রতিনিয়ত দেখি ঘুষ, স্মাগলিং, বিভিন্ন ধরনের অকারেজ, সব কিছু আমলাতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে এবং সেটি সমাধান করা প্রথম এবং ইনিশিয়াল স্টেজ হওয়া উচিত গভর্নমেন্টের। কারণ গভর্নমেন্টের এটি করা খুবই ইজি, কারণ গভর্নমেন্ট 5 বছর জন্য বসেছে এবং মন্ত্রীরা বসেছে তার দলের। সো সেই মন্ত্রীরা যদি স্ট্রং হ্যান্ডেড হ্যান্ডেল করে যে না, আমার এখানে যে কোনো ধরনের অকারেন্স হলে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তাহলে কিন্তু আমলারা হিমশিম খাবে। সো সবার আগে মন্ত্রীদেরকে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে খুবই স্পষ্টবাদী হতে হবে, আমলাতন্ত্রের চেঞ্জ। দ্বিতীয় যে চেঞ্জটা সেটা হচ্ছে কালচারাল রিভলিউশন, সাংস্কৃতিক বিপ্লব। আমি প্রতিনিয়ত কথা বলি, আজকে 21শে ফেব্রুয়ারির পদক দেওয়া হয়েছে, আমি দেখলাম কিছু মানুষকে পদক দেওয়া হয়েছে। আমি যদি স্পেসিফিক করে বলি, একটি মেয়েকে পদক দেওয়া হয়েছে নৃত্যশিল্পী হিসেবে। এটি নিয়ে আমি দীর্ঘদিন দেখেছি যে সাংস্কৃতিক ব্যক্তিরা কথা বলেছে। আমার বাবা যেহেতু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি এই জিনিসগুলো খুবই ফলো আপে রাখি। সেই মেয়েটির যেই বিবৃতি দেওয়া হলো, 21শে পদকের মতো এত বড় পদকে ভূষিত করা হতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টের একজন ব্যর্থ, অসভ্য, স্বৈরাচারী, সম্পদ বাড়ানোর পার্সপেক্টিভ নিয়ে যে লোকটাকে বসানো হয়েছিল, সেই লোকটার বিরুদ্ধে তো এখন অনেক অভিযোগ, অজস্র অভিযোগ। ইভেন আপনারা জানেন, আমরা জানি যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির 8 কোটি টাকা বাজেট হয়েছিল, যেই বাজেটের ক্লিয়ার অ্যান্ড রেফারেন্স কোনো জায়গায় আমরা পাইনি, কিন্তু আমরা শুধু শুনেছি। আপনিও শুনেছেন, আমিও শুনেছি। এবং এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে কোটি কোটি টাকার বাজেট করেছে, অথচ আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো আছে, বইমেলা, পিঠা উৎসব, তারপর পার্বণ্য উৎসব, এই ধরনের যে প্রোগ্রামগুলো আছে, একটা প্রোগ্রামও হয়নি। কারণ এগুলো থেকে সে টাকা খেতে পারবে না, সেই জন্য সে প্রোগ্রামগুলো করেনি। তার মানে কালচারাল রেভলিউশন আমাদের অনেক বেশি দরকার। যেটি করে গিয়েছে সেই পরিবর্তনটার জন্য হাদি ভাই প্রতিনিয়ত কথা বলেছে, আমরাও দেখেছি। আমরা যেহেতু কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন সময় কাজ করেছি, আমরা দেখেছি যে কালচারাল সেক্টরে এই যে 21শে পদকটা আমার কাছে খুবই 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 দুঃখজনক লাগলো। যে 21শে পদক আসলে আমি যতটুকু জানি যে দেশে আপনার কি অবদান, সেটির ভিত্তিতে আপনার সেক্টরে আপনাকে পুরস্কার দেওয়া হয়, অন্যতম সর্বোচ্চ পদক। হ্যাঁ, সর্বোচ্চ পদক দেওয়া হয়। তো সর্বোচ্চ পদক আপনি কোনো ধরনের রেফারেন্স ছাড়া, কোনো মানুষের কোনো অ্যাচিভমেন্ট ছাড়া কিভাবে তাদেরকে দিয়ে দিচ্ছেন? ওয়ারফেজকে দেওয়া হয়েছে। আমার কাছে তো মনে হয় ওয়ারফেজের থেকে অনেক বিপ্লবী মুখ ছিল 24-এ, যারা কণ্ঠস্বর রেইজ করতে দ্বিতীয়বার ভাবেনি। ওয়ারফেজ কিন্তু কণ্ঠস্বর রেইজ করেনি। কিছু নমুনা দিতে পারবেন? ফর এক্সাম্পল, আমার রাজ্যে আমি রাজা, এই ছেলেটা কিন্তু তাশরিফ, ও ছোট হতে পারে, কিন্তু যদিও আপনি নৃত্যশিল্পে এমন একজনকে, আনক্যাপাবল একজনকে ছোট দিয়েছেন, তাশরিফের মতো ছেলে। তারপরে আপনার আন্দোলন চলাকালীন কিছু গান বের হয়েছিল, ঠিক আছে, আমি হয়তো স্পেসিফিক নাম বলতে পারছি না। হ্যাঁ, ওই যে র্যাপার ছেলেটা, হ্যাঁ, ও কিন্তু আন্দোলনের সময় জেল খেটেছে, তার মানে সে দেশের জন্য করেছে। তাহলে এই ছেলে পেলেগুলো কেন পাচ্ছে না? আপনার মতে অবমূল্যায়ন করা হয়েছে? অবশ্যই অবমূল্যায়ন করা হয়েছে। 21শে পদক তো ছোট পদক না।
আমি বলবো না যে মানে আমার কথা হচ্ছে ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, হয়তো বা প্রত্যেকটার ক্রাইটেরিয়া সেম থাকতে হবে, নাহলে আপনাকে বলতে হবে কোন ক্রাইটেরিয়া কাকে দিয়েছেন। আমি এই প্রশ্নটা এই জন্যই গভর্নমেন্টের কাছে ছেড়ে যাচ্ছি, কারণ 21শে পদকের যেই লিস্টটা সেটা আগের গভর্নমেন্টের সময় করা হয়েছে এবং এই গভর্নমেন্টে জাস্ট সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই জিনিসটা যাতে সেকেন্ড টাইম না হয়, আমাদের 21শে পদককে যেন প্রশ্নবিদ্ধ না করা হয়, সেই জন্য আমি বলে যাচ্ছি যে 21শে পদক অবশ্যই যারা দেশের স্বার্থে কাজ করেছে, দেশের জন্য তাদের কালচারাল সেক্টরে রেভলিউশন এনেছে, তাদেরকে দেওয়া উচিত, নট সামওয়ান যাকে আপনি পছন্দ করেন। কালচারাল অ্যাক্টিভিজম ছাড়া একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কি কি কাজ করেছেন দেশের জন্য? আমি নারীদেরকে নিয়ে কাজ করেছি, আমি আহতদের জন্য কিছুটা কাজ করেছি, আমার স্বার্থে যতটুকু মানে সামর্থ্য যতটুকু হয়। কারণ আমরা দেখেছি যে গভর্নমেন্ট থেকে লিস্ট করা হয়েছে কিন্তু ওইভাবে কেউ হেল্প পায়নি, বা হেল্প যা পেয়েছে তাতে আসলে হয় না। একটা পরিবারের 10 লাখ টাকায় একটা নিহত, যার আমার মনে হয় আমার বাবা মার আমার পিছনে ইউনিভার্সিটিতেই 10 লাখ টাকা খরচ হয়ে গেছে, আর বাদ বাকি জীবন তো বাদ। তো সেখানে একটি সন্তানকে 10 লাখ টাকার বিনিময়ে আপনি বিক্রি করে দিচ্ছেন, এটা হয় না। আপনার তাদেরকে সুষ্ঠু কোনো একটা ব্যবস্থা দেওয়া উচিত ছিল। তাকে হয়তো বা আপনি এমন করতে পারতেন, তাকে ট্রেন আপ করতে পারতেন, তাকে চাকরি দিতে পারতেন, তাকে আমি বলছি না তাকে ইনক্যাপাবেল তারপরেও দিয়ে দেন, তাকে ট্রেন করেন, তাকে যোগ্য করে তোলেন, তাকে একটা স্পেস করে দেন, তাকে উদ্যোক্তা হতে সাহায্য করেন। আপনি যে 10 লাখ টাকা দিচ্ছেন, সেই 10 লাখ টাকা না দিয়ে তাকে একটা দোকান দেন, সে যেই দোকানটা চালাক, সেটা তার দীর্ঘজীবী হবে। কিন্তু এই যে কাজগুলো হয়নি। আমি আহতদেরকে নিয়ে টুকটাক কাজ করেছি, নারীদেরকে নিয়ে আমি নারী মন্ত্রণালয়ের সাথে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। কারণ নারী মন্ত্রণালয়কে গভর্নমেন্ট থেকে ফান্ডিং দেওয়া হয়নি প্রথমত, দ্বিতীয়ত আমি যেই স্বপ্নগুলো নিয়ে নেমেছিলাম সেই স্বপ্নগুলো আমি পাইনি তাদের থেকে বাস্তবে। এই সরকার যদি সেই সুযোগ সুবিধাগুলো দেয়, তাহলে নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে কি কাজ করবেন? অবশ্যই করব, 100% করব। আমি যে সংস্কারের জন্য নেমেছিলাম, আমার ভাইদের রক্ত যে সংস্কারের জন্য গিয়েছিল, আমি সেটি করব। আমি চেয়েছিলাম যে জুলাইয়ের যারা নারীরা আছে তাদেরকে আমি জুলাই কন্যা হিসেবে সম্মাননা না দিয়ে তাদেরকে আমি ক্যাপাবেল করে তুলি। আমি একটি প্রপোজাল রেডি করেছিলাম, যেখানে আমরা প্রায় 100+ নারীদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিলাম। যারা ট্রেন আপ হবে এবং ট্রেনিংটা গভর্নমেন্ট ট্রেনিংয়ে হবে, এবং গভর্নমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে যারা সেখান থেকে যে 20 জন 30 জন নিজেদেরকে প্রুফ করে বের হতে পারবে, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, অথবা আমরা তাদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করব ডিফারেন্ট সেক্টরে। এবং আশ্চর্য হবেন জেনে, আমার সাথে এখনও একটি গ্রুপে প্রায় 80 থেকে 90 জন নারী আছে যারা এটিতে ইন্টারেস্টেড ছিল যে আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করব, করে আমরা কাজ করব। কিন্তু সরকারের আর্থিক দুর্বলতার কারণে তারা একটি নারী মন্ত্রণালয় করে রেখেছে, কিন্তু সেখানে ফান্ডিং না দেওয়ার কারণে আজকে আমরা এই কাজটি করতে পারিনি। এছাড়াও শিশুদেরকে নিয়ে আমরা চেয়েছিলাম পথ শিশুদেরকে রেভিলিউট করতে। আমরা বলতেছি নেশা করা নিষেধ। হ্যাঁ, আমাদের তো এখন নতুন রুলস এসেছে যে কোনো ধরনের ডোপামিন বা নেশা দ্রব্য কারো কাছে পেলে তাকে বন্দি করা হবে। তো সেখানে আমরা দেখেছি যে পথ শিশুরা সবচেয়ে বেশি নেশায় তারা বুধ থাকে, আসক্ত থাকে। তো তাদেরকে আমরা যদি রিহ্যাবেট না নিই, তাদেরকে যদি আমরা পরিবর্তন না করি, আসলে পরিবর্তন সম্ভব না। তো আমি কাজ করতে চাই, যদি পরিবর্তনের জন্য কাজ করে আমি না, আমার মনে হয় আমাদের জুলাই যোদ্ধা যারা ছিল, যারা কোনো পলিটিক্যাল পার্টির পার্ট না, তারা কাজ করতে চায় এবং কাজ করতে চায়। শেষ দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি নতুন রাজনৈতিক দল আসলো এবং তরুণ নির্ভর একটি রাজনৈতিক দল। সেই দলের কাছে আপনার চাওয়া পাওয়া কি একজন তরুণ নেতৃত্ব হিসেবে? এবং সাথে জামাতের সাথে ওই তরুণ রাজনৈতিক দল অ্যালায়েন্সের পরে আপনি কি ব্যক্তিগতভাবে খুশি কিনা, এবং ভবিষ্যতে তাদের জন্য আপনি কি কি অ্যাডভাইস দিতে পারেন তা জানতে চাই। প্রথমেই যদি বলি যে তরুণ রাজনৈতিক দল এসেছে, এটির বিষয়ে আমি আসলে খুশি কিনা, আমি অবশ্যই খুশি। আমরা চাই তরুণরা রাজনীতি করুক, আমরা চাই তথাকথিত পারিবারিক রাজনীতিক না চলুক, আমরা চাই যে ক্যাপাবেল, যে দেশ নিয়ে ভাবে সে কাজ করুক। কিন্তু আমার মনে হয় তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়েছে, তারা বিপ্লবীদেরকে না বেছে তারা তথাকথিত একটা নির্দিষ্ট সেকশনকে প্রায়োরিটাইজ করেছে। ফর এক্সাম্পল, আমি বলবো না যে ক্যাপাবেল না, কিন্তু আপনি যদি প্রথম 10 জনকে কাউন্ট করেন, ঠিক আছে, আমাদের নতুন এনসিপি রাজনৈতিক দলের 10 জনই দেখবেন ঢাকা ইউনিভার্সিটির। আমি মানলাম ঢাকা ইউনিভার্সিটির রাজনৈতিক ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অনেক বেশি, কিন্তু
রাজনীতি কখনো ইউনিভার্সিটি কেন্দ্রিক হয় না। একটি ইউনিভার্সিটি রাজনীতিতে এগিয়ে থাকতে পারে, আর যেখানে 24-এ সবচেয়ে বেশি অবদান প্রাইভেট বা অন্যান্য 7 কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর ছিল, সেখানে তাদের আসলে বসা উচিত ছিল। অ্যাটলিস্ট পলিসি মেকিং করার সময় তারা তাদের সর্বোচ্চ দুর্বলতা যেখানে প্রমাণ করেছে, পলিসি মেকিংয়ের সময় তারা কাউকে রাখেনি। আমি সার্জিস আলমকে 24-এর পরপর একটি সভায়, গণসভায় জিজ্ঞেস করেছিলাম, আপনাদের প্ল্যান কী, আপনারা কি রাজনৈতিক দল করবেন? তখন সে আমাকে একটি কথা বলে, যেটি আমি বারংবার অনেক জায়গায় বলেছি, যেটি আমার একদম পছন্দ হয়নি। আমরা বানাচ্ছি, আপনাদেরকে জানাবো। এটি কোনো রাজনৈতিক দল না, যে রাজনৈতিক দল দীর্ঘ সময় পারিবারিক তন্ত্রে চলে এসেছে যে আপনি বানিয়ে আমাকে জানাবেন। আপনাকে আমাকে জানাতে হবে, তারপর আমরা আপনি বানাবেন কিনা সেটির বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু আপনারা যখন বানান, আমি বিশ্বাস করি 24-এর পরে মানুষ যে পরিমাণ ফেড আপ ছিল পরিবারতন্ত্রের উপর, মানুষ কিন্তু জুলাইয়ের যারা ছিল তাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে। ফর এক্সাম্পল, আমি যেদিন 5 তারিখে বের হয়েছি, এখান থেকে আমি গণভবন যাওয়া এবং গণভবন থেকে এখানে আসা অবধি আমার এখনও মনে আছে, আমি এবং আমার বন্ধু অন্তু আমরা রাস্তায় মিনিমাম 50 বার দাঁড়িয়েছি। কারণ যারা এখানে আন্দোলন করেছে তারা আমাদেরকে দাঁড়িয়ে হাত ধরেছে, তারা আমাদেরকে এরকম হাত বুলিয়ে বলেছে, মা তুমি যেটা করেছো আমি তোমার উপর অনেক কৃতজ্ঞ। তো সেই মানুষগুলো আজকে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে। হাসি ঠাট্টা কেন করছে? হাসি ঠাট্টা করছে না, অ্যাকচুয়ালি বলতে গেলে বলা যায় যে তারা দুঃখ পেয়েছে, তারা কষ্ট পেয়েছে, যে আজকের এই পরিণতির কারণে তারা কষ্ট পেয়েছে, কারণ তাদের এক্সপেকটেশন অনেক হাই ছিল। তারা যদি প্রথম থেকে রাজনৈতিক দলটাকে জনগণের দল বানাতো, তারা যে বলে জনতা না ক্ষমতা, তারা জনতায় কিন্তু ফোকাস করেনি। আপনি আমি আজকে প্রশ্নবিদ্ধ হই, কারণ তারা জনতার কাছে যায়নি। তাদের জনতার ডোর টু ডোর যাওয়ার কথা, যারা গিয়েছে তারা কিন্তু ভোটেও জয়ী হয়েছে। ফর এক্সাম্পল হাসনাত আবদুল্লাহ, সে কিন্তু তার এলাকায় তাকে মানুষ কলিজার ভিতরে রাখে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের রাজনৈতিক দলটা দরকার ছিল, কিন্তু রাজনৈতিক দলের যে প্রসিডিউর হওয়ার কথা সেটিতে অনেক দুর্বলতা আছে। সেই দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারে, তারা আসলে একটি দাম্ভিক দল হয়ে উঠতে পারবে, পরিবর্তন করতে পারবে। এবং আমি জামাতের সাথে তাদের যে অ্যালায়েন্স, এটিতে আমি খুশি না। নট বিকজ অফ জামাত কেমন দল, তাদের মতাদর্শ কি না। আমি বিশ্বাস করি একটি বিপ্লবী দল যেটি আন্দোলনের পরে গঠন হয়েছে, যেটি বলে যে তারা জুলাই ধারণ করে গঠন হয়েছে, তাদের ইন্ডিভিজুয়ালিটি বলতে কিছু একটা থাকা উচিত ছিল। আমি জামাতকে সাধুবাদ জানাই, তারা তাদেরকে নিয়ে ইলেকশন করেছে, আমার জামাতের প্রতি কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা এই অ্যালায়েন্সে গিয়েছে তাদের প্রতি আমার প্রশ্ন আছে, কারণ তারা 20টি সিটের জন্য গিয়েছে, আর কোনো রিজন কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। তারা বলছে তাদের সাথে জামাতের মতাদর্শ মিলে, সেটিতে তারা ইন্ডিভিজুয়ালি ইলেকশন করলেও হতো, কারণ তারা 6টি সিট পেয়েছে। আমি বিশ্বাস করি হাসান আবদুল্লাহর বিরুদ্ধে যেই দাঁড়াক সে জিততো, আমি বিশ্বাস করি নাহিদের বিরুদ্ধে যেই দাঁড়াক সে জিততো, আমি বিশ্বাস করি হান্নান মাসুদ সে তার এলাকার উন্নতি যদি করে থাকে তার ভোটে জিততে কেউ আটকাতে পারবে না। আমি বিশ্বাস করি উল্টো আমি এইটা বিশ্বাস করি যে তারা যদি এনসিপি হয়ে দাঁড়াতো, তাসনিম যারা জিততে পারতো, কারণ তাসনিম জারার অপোজিটে এনসিপির আরেকজন দাঁড়িয়েছে এবং বিএনপির একজন দাঁড়িয়েছে। ভোট ডিভাইডেশনের একটা বিষয় আছে, কিন্তু তার মানে আমি বিশ্বাস করি 6 জনের জায়গায় সিটটা 7 জন 8 জন হতে পারতো, 10 জনও হতে পারতো। কারণ ম্যাক্সিমাম মানুষ যারা হচ্ছে বিশ্বাস করে আমরা একটা ইন্ডিভিজুয়াল, আমরা হচ্ছে একটা রেভলিউশনের পার্ট, তারা কিন্তু যারা 24-এর চেতনায় বিশ্বাস করে, তারা 71-এর চেতনায় বিশ্বাস করে। কিন্তু আমি দুঃখ প্রকাশ করতে পারি বা যাই বলি, আমি এখনও জামাতের অনেককে দেখি না তারা হচ্ছে 71-এর চেতনাকে বিশ্বাস করে। এটা আমার কাছে খুবই দুঃখজনক। আবার যারা বিশ্বাস করে তারা কিন্তু বিজয়ী হয়ে বের হয়ে আসছে। যেমন ফর এক্সাম্পল মিরপুরে যিনি দাঁড়িয়েছেন, তাকে আমি প্রচণ্ড পছন্দ করি একজন মানুষ হিসেবে, কারণ সে কিন্তু ওই চেতনাতে ধারণ করে, ওই চেতনাতে বিশ্বাস করে এবং চেতনার মাধ্যমেই তার জাগরণ। তার মানে যারা এই আপনি যখন রেভলিউশনের পার্ট, যখন আপনাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখছে, আপনি একা ফাইট দেন না, আপনি 2টা সিট কম পাইতেন, 2টা সিট বেশি পাইতেন। আমরা তো মাঠের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা তো বারবার বলেছি জনতা ক্ষমতা না। তাহলে ক্ষমতার জন্য কেন আমি কারোর সাথে লিয়াজও করব? আমি মাঠে থাকতাম, দেখতাম আমি কত দূর যেতে পারি। শেষ প্রশ্ন, প্রাইভেট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হিসেবে আপনার কি মনে হয় যে রাজনীতির দিক থেকে, রাজনীতির বিবেচনায় প্রাইভেট ইউনিভার্সিটিকে বঞ্চিত করা হয়েছে? যদি মনে হয় তা কেন? অবশ্যই মনে হয় বঞ্চিত করা হয়েছে।
আমরা হচ্ছে দল বলি, আমরা হচ্ছে উপদেষ্টা প্যানেল বলি, আমরা হচ্ছে ডিসিশন মেকিং বলি, সব জায়গায় আমরা দেখেছি প্রাইভেটের স্টুডেন্টদের স্টেক নাই বললেই চলে। আপনি যাকে চিনেন সে প্রাইভেটের স্টেক না। আপনি এলাকায় যান, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বলতে পারে, ঢাকা ইউনিভার্সিটির সম্মুখ সারির আন্দোলনকারী কারা, রামপুরা বলতে পারে তার বুকে দাঁড়িয়ে কে আন্দোলন করেছে সামনে দাঁড়িয়ে, উত্তরা বলতে পারে, মিরপুর বলতে পারে। আপনি গিয়েছেন? আপনি যাননি। আপনার কাছে যারা এসেছে তাদেরকে নিয়ে আপনার পলিটিক্স করেছেন। ফলাফল হচ্ছে এখন প্রাইভেটের ওইভাবে রিপ্রেজেন্টেশন আমরা কোথাওই দেখি না। কিন্তু আপনার কি মনে হয় না আমাদের প্রাইভেটে ক্যাপাবল লোকজন ছিল? অবশ্যই ছিল। কারণ যখন তারা বন্দী ছিল, প্রাইভেটের স্টুডেন্টরা তাদের এলাকায় আন্দোলন সঞ্চালন করেছে। গুলিবিদ্ধ হওয়া আর আন্দোলন সঞ্চালন করা এক নয়। একটি আন্দোলন সঞ্চালন করার ক্যাপাবিলিটি, মেন্টাল স্ট্যাবিলিটি একটা মানুষের মধ্যে দরকার হয়। ওই আন্দোলনকারীদেরকে আপনি কখনোই সামনে রাখেননি। আমি যদি বলি, ধরেন আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু নাজিফা জান্নাত 10 তারিখে যখন এখানে দাঁড়িয়েছে তখন সে কিন্তু একাই দাঁড়িয়েছে। সে পলিটিক্যাল ফিগার হিসেবে সে দাঁড়িয়েছে। তার মানে প্রাইভেটের একজন নারী নেতৃত্ব সেখানে আছে। এরপরে যদি আমি কাউন্ট করি, আমাদের নুসরাতকে বিভিন্ন ইন্টারভিউতে ডাকা হয়। নুসরাত কিন্তু একজন প্রাইভেটের স্টুডেন্ট, আমার ছোট বোন, যে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছিল। তাহলে তার মধ্যে ওই দাম্ভিকতা আছে। কিছু হলেই বলে যে প্রাইভেটের স্টুডেন্ট পলিটিক্যাল ক্যাপাসিটি নাই। আরে ভাই, পলিটিক্যাল ক্যাপাসিটি নাই দেখে আমি দেশ নিয়ে ভাববো? কারণ আপনি তথাকথিত পলিটিক্সে অভ্যস্ত। আপনি প্রথম থেকে রাজনীতিকে একটা মার পেঁচে ফেলে দিচ্ছেন। আর আমি আমার 24-এর মানুষের রক্তের উপরে রাজনীতি করতে দাঁড়িয়েছি। তার মানে আমার আবেগটা বেশি কাজ করে আপনার থেকে। আমি রাজনীতি না জানতে পারি, আমি জনতার আদর্শ জানি, আমি জনতার কি দরকার সেটা জানি, আমি জনতার জন্য কি করতে হবে সেটা জানি। সেই জায়গা থেকে আপনারা তাদেরকে স্পেস দেন নাই বিধায় আজকে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে। আমি নিজেও অনেক জায়গায় বলেছি কেন প্রাইভেট স্টুডেন্টরা নেই, আমি আন্দোলন করেছি। আমার থাকাটা বিষয় না, কিন্তু আমার রিপ্রেজেন্টেশন নেই। এবং আমার রিপ্রেজেন্টেশন আপনি এমন কাউকে দিয়ে করতে পারবেন না যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এখানে এসে দাঁড়িয়েছে। আপনার রিপ্রেজেন্ট এমন কাউকে দিয়ে করতে হবে যে অ্যাকচুয়ালি আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়েছিল, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার সহযোদ্ধা বা আপনার পরিচিত। তাই বলে যদি আপনার প্রাইভেটের নামে তাকে ছাপিয়ে দেন, তাহলে তো প্রাইভেটকে আপনি রাখতে পারবেন না। পারেন নাই তো, ছাপাইছেন তো অনেককে, পারেন নাই। কিন্তু যদি অ্যাকচুয়াল লিডারদেরকে সামনে নিয়ে আসতেন, তাইলে প্রাইভেট না, এই যে প্রত্যেকটা এলাকায় যে আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুগছেন, আপনারা 20টা আসনের জন্য জামাতের সাথে লিয়াজও করছেন, সেই লিয়াজও করা লাগতো না। কারণ তারা জানে তাদের রাস্তায় কয়টা মানুষ মানে কষ্ট করছে, তারা জানে তাদের এলাকায় কোন জায়গায় মানুষের সংকট আছে, কি সংকট আছে, এবং মানুষ তাদেরকে চিনে। আজকে আমার ইউনিভার্সিটির তঙ্গে গেলে আমাকে আমার যারা হচ্ছে আমাকে সাহায্য করেছে, যারা আমাকে শেল্টার দিয়েছে, ওই মানুষগুলো হাসি ঠাট্টা করে। হাসি ঠাট্টা কিন্তু খারাপ ওয়েতে করে না, বলে যে কী পাইছেন আপনারা, আপনাদেরকে না দিল ক্ষমতা, না আপনাদের কথা শুনলো, না আপনাদেরকে কোনো সার্ভ করলো, শুধু শুধু নিজেদের সময় লস করলেন, শুধু শুধু নিজেদের ক্যারিয়ার ড্যামেজ করলেন। এবং এটাই সত্যি, তো এটা সত্যি। কারণ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমি হয়তোবা আমার গ্র্যাজুয়েশন আরও 2 বছর আগে কমপ্লিট হয়ে যেত, আমার গ্র্যাজুয়েশন করতে 1 বছর পিছিয়েছে, এবং আমি সেই গ্র্যাজুয়েশন করতে নিয়ে অনেক হিমশিম খেতে হয়েছে। কারণ আমি অনেক সময় তাদের প্রথম দিকে যখন আমি দেশ সংস্কারের কথা ভেবেছি, আমি আমার ক্লাস মিস দিয়ে, টেস্ট মিস দিয়ে আমি তাদের সাথে কাজ করেছি, কিন্তু সেই কাজের ফলাফল আমার দেশও পাইনি, আমিও পাইনি। আমার দেশ পাইলেও আমি খুশি থাকতাম, কিন্তু পাই নাই তো। তার মানে আপনারা যারা বলেন না যে প্রাইভেট স্টুডেন্টরা রাজনীতি করতে জানে না, তারা রাজনীতি করতে জানে না বিধায়ী আপনাদের মানে দেশের স্বার্থে তারা কাজ করতো। আপনারা রাজনীতি করতে জানেন বিধায় আজকে আপনাদের এই দশা। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হলো। আজ কথা হচ্ছিল সমাজসেবক কথার সাথে। তিনি 21-এর পদক নিয়ে কথা বলেছেন, তিনি মিডিয়া হাইপ নিয়ে কথা বলেছেন, তিনি বর্তমান তরুণ রাজনীতি নিয়ে কথা বলেছেন, এবং দিন শেষে প্রাইভেটের ডিপ্রাইভ এবং প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নিয়ে কিভাবে পরবর্তী এবং ভবিষ্যৎ বাংলাদেশ সাজানো যেত সেই বিষয়ে কথা বলেছেন। কথাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি।